আলোচনার খাতিরে সমালোচনা কিংবা বিরোধিতা করতে আজ এখানে আসিনি, এসেছি বাজেট সম্পর্কে আমার অজানা কিছু তথ্য জানার অধিকার নিয়ে। এখানে গিয়ে দেখলো লোকে লোকারণ্য, অসংখ্য লোক। তারপর সে বলল, ওয়াও, তোমার দেশে এত জনগণ, এত জনসংখ্যা। তিনি বললেন, এটাই হচ্ছে আমার দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই সরকারের রাজনৈতিক অঙ্গীকার কার জন্য? এর উত্তর স্পষ্ট, বাংলাদেশ নামক রাষ্ট্রের নাগরিকের জন্য। মাননীয় স্পিকার, 11 জুন 2026 কলরিত এই গ্যালারিতে মাননীয় অর্থমন্ত্রী যে ঐতিহাসিক বাজেট ঘোষণা করেছিলেন, আমি তার সমালোচনার খাতিরে সমালোচনা কিংবা বিরোধিতা করতে আজ এখানে আসিনি, এসেছি বাজেট সম্পর্কে আমার অজানা কিছু তথ্য জানার অধিকার নিয়ে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতা এই বইটিতে 65 নম্বর পৃষ্ঠায় বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধাদের জন্য কল্যাণে বাজেট উল্লেখ আছে, কিন্তু কোথাও নেই 5 মে 2013 শাপলার গণহত্যার শহীদদের স্বীকৃতি। মাননীয় স্পিকার, আমরাই বলি যে এই বাজেট বৈষম্যহীন, এই বাজেট জনবান্ধব, গণবান্ধব। তাহলে আমার প্রশ্ন, এ কেমন বৈষম্য শাপলার শহীদদের সাথে? মাননীয় স্পিকার, উল্লেখ্য যে তৎকালীন যে 3টি রাজনৈতিক দল শাপলার শহীদদের স্বীকৃতি দিয়েছিলেন, তার মধ্যে আমাদের আজকের সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আরও উল্লেখ্য যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থানীয় সরকার প্রকল্প তাদের বাজেট থেকে জুলাই যোদ্ধাদের সাথে 18 অক্টোবর 2025 শাপলার শহীদদের কয়েকটি পরিবারকে এককালীন অনুদান দেওয়ার কার্যক্রম শুরু করেছিলেন। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, বৈষম্যহীন এই বাংলাদেশে বৈষম্যহীন বাজেটে সব শহীদ সমান মর্যাদা পাক। মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে ব্যবসা বান্ধব আমাদের বাজেটটিতে। আমার অনেক মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য বলেছেন আমরা কেউ নাকি টেকনিক্যাল কোনো পয়েন্ট বলিনি, তাই আমি টেকনিক্যাল একটি পয়েন্টই বলছি। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতির যে মূল চালিকা শক্তি, যা কিনা রপ্তানি আয়ের 85% এবং জিডিপির প্রায় 12% ধরে রেখেছে, সে আরএনজি এবং টেক্সটাইল খাতের সারা বছর বাজেটের দিকে তাকিয়ে থাকে শুধুমাত্র পলিসি সাপোর্ট, শুল্ক ছাড় নীতির জন্য। কিন্তু এই অর্থ বছরের বাজেটে সবচেয়ে বড় টেকনিক্যাল যেটা সংশোধন সৃষ্টি করেছে, চেঞ্জটা, তা হচ্ছে বন্ড লাইসেন্স ছাড়া শুল্ক মুক্ত কাঁচামাল আমদানির সুযোগ বাড়ানো। এমনকি 30% যে ভ্যালু অ্যাডিশনের শর্ত ছিল, তাও পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাব এসেছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, এই সিদ্ধান্তের ফলে আমাদের উইভিং, স্পিনিং, ডাইং, ফিনিশিং এবং অন্যান্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে শিল্পগুলি আছে, তা কিভাবে টিকে থাকবে? হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের দায়িত্বই বা কে নিবে? মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের এই বাজেটের দিকে। আপনার অনুমতি নিয়ে আমি পর্যালোচনা করতে চাচ্ছি। বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল অ্যাডভোকেটস এই সংগঠনটির দেয়া তথ্য অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে তামাকজাত, নিকোটিনজাত এসব দ্রব্য নিষিদ্ধের দাবি জানিয়ে এসেছেন, কিন্তু বর্তমান অর্থ বছরের বাজেটে সেই দাবি প্রত্যাহার করে এসব পণ্যকে করের আওতায় এনে কার্যত বাজারে এর বৈধতা সৃষ্টি করা হয়েছে। মাননীয় স্পিকার, সিগারেটের দাম বেড়েছে সত্য কথা, কিন্তু তার চেয়ে বড় সত্য কথা, 75% সিগারেট বাংলাদেশের নিম্ন স্তরের মূল্যের বাজারে সৃষ্টি হয়, যেখানে দাম বেড়েছে মাত্র 2 টাকা। এই মূল্যস্ফীতির প্রেক্ষাপটে এই বৃদ্ধিটা আমাদের নতুন প্রজন্মকে ধূমপানে কতটা নিরুৎসাহিত করতে হবে, তাকে সত্যিই ভাববার বিষয় নয়। মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব একটু শিক্ষা খাতে, সময় অনেক কম, যদি মেহেরবানি করে সময় দেন আমি কৃতজ্ঞ থাকব। তা হচ্ছে 14 জুন 2026 মোহাম্মদপুর 13 আসনের আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছেন, বর্তমানে শিক্ষা বান্ধব বাজেটে শিক্ষার সাথে সরকার সংস্কৃতি, খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছেন। নিঃসন্দেহে তার বক্তব্যের সাথে আমরা একমত। তবে তিনি একই সাথে বলেছেন আমাদের অনেকেই নাকি সংস্কৃতির বিরোধিতা করে। মানে স্পিকার, আপনার মাধ্যমে আমি
আমার মাননীয় সংসদ সদস্যকে প্রতিমন্ত্রীকে জানাতে চাচ্ছি, বিরোধিতা কখনো সংস্কৃতি তথা সুসংস্কৃতির সাথে হতে পারে না। বিরোধিতা হয় সংস্কৃতির নামে অপসংস্কৃতির সাথে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে সত্যিকার অর্থে বিনীত অনুরোধ জানাচ্ছি, এই যে শিক্ষা বান্ধব বাজেটটি সত্যিকার অর্থে যেন সুশিক্ষার জন্য কার্যকর হয়, যেখানে একাডেমিক শিক্ষার পাশে থাকবে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় চেতনা, এবং বরাদ্দ থাকবে শিক্ষকদের মান উন্নয়নের জন্য পর্যাপ্ত দিক নির্দেশনা। কারণ মাননীয় স্পিকার, এডুকেশন উইথ হ্যাপি, ইতিমধ্যেই বাজেটে সেটা উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে ডিজিটাল রূপান্তর, আরেকটি হচ্ছে সৃজনশীল অর্থনীতি, আরেকটি হচ্ছে এআই নির্ভর ভবিষ্যৎ। আমরা জানি আমাদের 2026-এ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের মূল স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। এবং আমরা এটাও জানি যে এই যে ম্যানিফেস্টোটি দেওয়া হয়েছিল, এটি তৈরি করা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর 31 দফা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং জাতীয় জুলাই সনদের সমন্বয়ে। এটার অর্থনৈতিক মূল লক্ষ্য ছিল যে 2034 সালের মধ্যে বাংলাদেশের জিডিপি হবে ট্রিলিয়ন ডলার। এবং এই জায়গাতে আইসিটি খাতে ধরা হয়েছে যে জিডিপি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে প্রায় 10 লক্ষের মতো। এবং আমরা জানি যে এই যে 2034 সালের মধ্যে ট্রিলিয়ন ডলার যে জিডিপি করা হবে এবং আইসিটি খাতে যে 10 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, এটা এই বাজেটেও উল্লেখ আছে। এবং 18 মাসের মধ্যে আমরা জানি 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। স্টার্টআপ ফান্ড চালু, তৃতীয় ভাষা শিক্ষা এবং টিচার অন ট্যাব। অর্থাৎ আমরা জানি যে আগামী দিনের তরুণরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এই জায়গায় আমি একটু বলতে চাই, একটা ছোট্ট গল্প বলতে চাই মাননীয় স্পিকার। গল্পটি এমন যে একজন বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটির টিচার এবং আমাদের বাংলাদেশে বংশোদ্ভূত একজন টিচার, ওই বিখ্যাত ক্যানাডিয়ান টিচার, তিনি তার বাংলাদেশি যে টিচার তার কাছে বললেন, আমি তোমার বাংলাদেশে যাব। তাকে নিয়ে আসলেন এবং বাংলাদেশে আসার পরে সে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি, আমি সেটা দেখতে চাই। বাংলাদেশের যেই টিচার তিনি বললেন, অবশ্যই তোমাকে দেখাবো। পরের দিন তাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে নিয়ে গেলেন সদরঘাটে। সেখানে গিয়ে দেখলো লোকে লোকারণ্য, অসংখ্য লোক। তারপর সে বলল, ওয়াও, তোমার দেশে এত জনগণ, এত জনসংখ্যা। তিনি বললেন, এটাই হচ্ছে আমার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। মাননীয় স্পিকার, এই গুরুত্বপূর্ণ সম্পদকে যেমন গুরুত্ব দিয়েছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই কারণে আপনি জানেন যে আজকে বাংলাদেশের যে অর্থনীতি 3টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। একটি হচ্ছে আরএমজি, আরেকটি হচ্ছে রেমিটেন্স, আরেকটি হচ্ছে ভ্যাট। এই 3টি স্তম্ভই সৃষ্টি করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং আমরা মনে করি যে আগামী দিনে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও এই বাংলাদেশের অর্থনীতিকে শুধু এই বাংলাদেশ নয়, পৃথিবীর মধ্যে সেরা অর্থনীতিতে দাঁড় করাবে, এটা আমাদের বিশ্বাস। আমাদের একজন বিরোধী দলের সংসদ সদস্য বলেছেন, তরুণদের জন্য কি করা হয়েছে। আমি এখানে বলতে চাই, একটু ভালো করে পড়ে দেখবেন এই বাজেটটি আসলে মূলত তরুণদেরকে সামনে রেখেই করা হয়েছে। কারণ তরুণরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। বাংলাদেশের 1/4 লোক হচ্ছে তরুণ। সেই তরুণদেরকে মাথায় রেখেই এই বাজেটটি সাজানো হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী সুন্দরভাবে সেই দিন কিন্তু উপস্থাপন করেছেন। যেমন তরুণদের জন্য বলা হয়েছে যে স্মার্ট
স্মার্ট এআইসিটি, এআই কথা আসলেই আমার সেই বটবাহিনীর কথা সামনে চলে আসে। বটবাহিনীর সেই মানে ভয়ঙ্কর চিত্র আমার আসে। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে বলবো যে এই স্মার্ট এআইসিটি যে করবেন, সেখানে অবশ্যই সবার আগে বটবাহিনীকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা রাখবেন। মাননীয় সদস্য, আর 2 মিনিটে শেষ করেন। আমি আরেকটু বেশি সময় যাচ্ছি মাননীয় স্পিকার। 2 মিনিটে করেন, 2 আমি মিনিট enough আমি time। বলতে চাই এই যে স্মার্ট এআইসিটি, এই সিটিটা যদি দয়া করে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে। আমার বাড়ি হচ্ছে মাদারীপুর, এই যে ঢাকার কাছাকাছি, মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। যদি এই পদ্মার ওই পারেই বাড়ি, এই স্মার্ট এআইসিটিটি যদি আমার বাড়ি মাদারীপুরে যদি করা হয়, তাহলে আমরা মাদারীপুরবাসী খুব ধন্য হব। কারণ মাদারীপুরে অসংখ্য জনগণ কিন্তু দেশে বিদেশে থাকে এবং প্রচুর রেমিটেন্স নিয়ে আসে। এখানে দেখা যায় ব্রেন ড্রেন থেকে ব্রেন সার্কুলেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ বিদেশে যে সমস্ত দক্ষ নাগরিকরা আছে তাদেরকে কাজে লাগানোর জন্য শিক্ষা ও গবেষণায় কাজে লাগানোর ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পৃথিবীর যেখানেই থাকো, দেশে আসো আর না আসো, তুমি সেই জায়গা থেকে যাতে দেশের উন্নয়নের জায়গায় তুমি অবদান রাখতে পারো, এটা কিন্তু একটা অসাধারণ একটা দৃষ্টান্ত হবে। কারণ এই বিষয়টি ফলো করে আমরা দেখেছি ভারত এবং তাইওয়ান কিন্তু সফল কামিয়াব হয়েছে। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট দেওয়া হয়েছে। আমরা জানি জিডিপির প্রায় 2% জিডিপি শিক্ষা খাতে দেওয়া হয়েছে। এই জায়গায় আমি অনেক কিছু বলতে চাই, একটি বিষয় একটু বলতে চাই। মাননীয় স্পিকার, আমার বাবা একটি কলেজ করেছিলেন এবং সেই কলেজটি নতুন, এবং সেই কলেজটি যাতে দাঁড়াতে পারে, আমি রেজাল্ট খুব ভালো ছিল, আমি অনেক ভালো কলেজে পড়তে পারতাম, কিন্তু কলেজটা দাঁড় করানোর জন্য আমার বাবা কিন্তু ওই কলেজে আমাকে ভর্তি করেছিলেন। পরবর্তীতে 91-এ যখন বিএনপি ক্ষমতায় এসছে, 2001-এ এসছে, আমি ওই কলেজের উন্নয়নের জন্য অনেক কাজ করেছি। আমি কথা দিয়েছিলাম এবার যদি বিএনপি সরকারে ক্ষমতায় আসে তাহলে ওই কলেজটি সরকারিকরণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি। ধন্যবাদ মাননীয় সদস্য। আরো লাগবে? আচ্ছা, লাস্ট টাইম, আর 1 মিনিটে শেষ করেন প্লিজ। না, আমাকে 2 মিনিট সময় দিলে আমি শেষ করে দেব। মাননীয় স্পিকার, আমি যে বিষয়টি এখানে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে নারীর অগ্রযাত্রার ক্ষেত্রে বিএনপি এবং বিএনপির সরকার সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমে ম্যাট্রিক, পরবর্তীতে ইন্টারমিডিয়েটে তিনি যে অসাধারণ এই যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা এবং ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, সেই কারণেই কিন্তু আজকে নারীর যে অগ্রযাত্রা, নারী যে আজকে সামনের দিকে এগিয়ে গিয়েছে, সেটা সবচেয়ে বড় কারণ। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন এবং এই বাজেটও উল্লেখ আছে, ডিগ্রি পর্যন্ত সেই ব্যবস্থা চালু করবেন। এবার আমার পুরুষ ভাইয়েরা একটু কষ্ট পেতে পারেন, কারণ আমি দেখি আমার বিভিন্ন কলেজে গিয়ে কোনো ছাত্র ভাইদের দেখা যায় না, কারণ তারা সবাই কিন্তু বিদেশে যাওয়ার জন্য, কি তৃণমূল পর্যায়ের উচ্চ পর্যায়ে। এর উত্তর একটাই, সবার আগে বাংলাদেশ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই সরকারের রাজনৈতিক অঙ্গীকার কার জন্য? এর উত্তর স্পষ্ট, বাংলাদেশ নামক রাষ্ট্রের নাগরিকের জন্য। ঘোষিত এই বাজেট দীর্ঘদিন ধরে রাষ্ট্র ও জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা হ্রাস করে একটি জনমুখী, অংশগ্রহণমূলক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট বার্তা বহন করে। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বিরোধী দলের সম্মানিত সদস্যরা অনেক সময় অভিযোগ করেন যে বিএনপি জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে না এবং এই বাজেট জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাদের অবগতির জন্য আমি বলতে চাই, ঘোষিত বাজেটে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য মাসিক 20,000 টাকা এবং আহতদের এ, বি ও সি ক্যাটাগরিতে যথাক্রমে 20, 15 ও 10,000 টাকা মাসিক ভাতা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা যেমন মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিস্তৃত হতে দিতে পারি না মাননীয় স্পিকার, তেমনি জুলাইয়ের আত্মত্যাগ ও আকাঙ্ক্ষাকেও আমরা বিসর্জন দিতে পারি না।
শহীদ ও যোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের এই উদ্যোগেই প্রমাণ করে এ বাজেট জুলাইয়ের চেতনার যথার্থ প্রতিফলন রয়েছে। মাননীয় স্পিকার, এবারে বাজেটের একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ দিক হল স্পোর্টস ইকোনমিকে অগ্রাধিকার প্রদান। এর আওতায় জাতীয় দলের খেলোয়াড়দের মাসিক সম্মানী প্রদান, নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার জন্য 200 কোটি টাকা বরাদ্দ, 12 থেকে 14 বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা এবং 64টি জেলায় 64টি স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, খেলাধুলাকে শুধু বিনোদন নয় বরং একটি সম্ভাবনাময় ইন্ডাস্ট্রি হিসেবে বিবেচনা করে এই বাজেটে যে গুরুত্ব দেওয়া হয়েছে তা যুব সমাজের জন্য বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, ক্রীড়া খাতে বিনিয়োগ মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়, এটি একটি সুস্থ, দক্ষ, কর্মক্ষম প্রজন্ম গঠনের বিনিয়োগ। এই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রিকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সরকারের কাছে আমার বিনীত আহ্বান, স্পোর্টস ইকোনমিকে আরও এগিয়ে নিতে স্পোর্টস সায়েন্টিস্ট, বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্পোর্টস এক্সপার্টস এবং গবেষকদের সম্পৃক্ত করে এটি আধুনিক ও টেকসই স্পোর্টস ইন্ডাস্ট্রি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, বাজেটের আরেকটি সম্ভাবনাময় দিক হল ক্রিয়েটিভ ইকোনমিকে গুরুত্ব প্রদান। সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে 5 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমাদের তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা, উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি এবং নকশাগত মানোন্নয়নের লক্ষ্যে দেশীয় ডিজাইনারদের সমন্বয়ে ন্যাশনাল পুল অফ ডিজাইনার্স গঠনের উদ্যোগে এটি সময়োপযোগী পদক্ষেপ। এটি আমাদের শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতাকে বৈশ্বিক অঙ্গনে নতুন পরিচিতি দেবে। ক্রিয়েটিভ ইকোনমি শুধু শহর কেন্দ্রিক নয়, এটি গ্রামীণ শিল্প, কারুশিল্পী ও সৃজনশীল মানুষদের মূলধারার অর্থনীতির সঙ্গে যুক্ত করার একটি বড় সুযোগ তৈরি করবে। মাননীয় স্পিকার, দেশের প্রতিটি অঞ্চলই আমাদের সরকারের কাছে সমান গুরুত্বপূর্ণ। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এবং সেখানকার মানুষের উন্নয়ন ও জাতীয় উন্নয়নের অংশ। এবারে বাজেটে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গত অর্থ বছরের তুলনায় এই অঞ্চলে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে 95 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে পার্বত্য চট্টগ্রামের জন্য মোট বরাদ্দের মধ্যে এই অঞ্চলে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে 95 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে পার্বত্য চট্টগ্রামের জন্য মোট বরাদ্দের মধ্যে উন্নয়ন খাতে রাখা হয়েছে 964 কোটি 64 লক্ষ টাকা। এই বরাদ্দ শুধু একটি সংখ্যা নয় মাননীয় স্পিকার, এটি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জীবনমান উন্নয়নের প্রতি রাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। মাননীয় স্পিকার, এবারে বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং মানুষের ক্রয় ক্ষমতা পুনরুদ্ধার করা। এই লক্ষ্যে সরকারের কৌশল হল কস্ট অফ ডুইং বিজনেস কমিয়ে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করা। ব্যবসা বিনিয়োগের ব্যয় হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সরকারের কাছে আমার কিছু বিনীত প্রস্তাব উপস্থাপন করছি, যা বাস্তবায়িত হলে বাজেটের লক্ষ্য আরও কার্যকরভাবে অর্জিত হবে বলে আমি মনে করছি। মাননীয় স্পিকার, প্রথমত অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের দক্ষ জনবল নিয়ে একটি বিশেষায়িত সেল গঠন করা প্রয়োজন, যা বিনিয়োগ বৃদ্ধি, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে কাজ করবে। দ্বিতীয়ত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর বাজার তদারকি, কর ব্যবস্থার স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে হবে। পাশাপাশি একটি শক্তিশালী বাজেট মনিটরিং সেল গঠন করা যেতে পারে। মাননীয় স্পিকার, তৃতীয়ত, ইনফর্মাল ইকোনমির ক্রমবর্ধমান ভূমিকা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এ খাতকে কর ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। মাননীয় স্পিকার, চতুর্থত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কার্যকারিতা, স্বচ্ছতা ও জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পঞ্চমত, নগর ব্যবস্থাপনা ও সড়ক ব্যবহারের সংস্কৃতি উন্নয়নে সোশ্যাল সায়েন্টিস্ট, আরবান রিসার্চার্স এবং বিশেষজ্ঞদের সম্পৃক্ত করতে হবে। বিশেষ করে চালক ও ব্যবহারকারীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।
মাননীয় স্পিকার, ষষ্ঠত, ভূমিকম্প সহ সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের এই মানবিক বাজেটে আর্থকোয়েককে স্পেশাল ফোকাস দিয়ে আলাদা বরাদ্দ দেওয়া উচিত বলে আমি মনে করি। সপ্তমত, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, কাঁঠালের জুস, উৎপাদিত আম, আমের জুস, ডাবের পানি ও অন্যান্য ফলজাত পণ্য অত্যন্ত পুষ্টিকর এবং জনপ্রিয়। এসব ফলের বাণিজ্যিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি করা গেলে দেশের মানুষ সারা বছর সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাদ্য পাবে এবং রপ্তানি মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনে সুযোগ তৈরি হবে। তাই এ খাতের উন্নয়নে বরং সময়ের চ্যালেঞ্জকে অতিক্রম করে এটি জাতিকে তার সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যায়। কারণ বাজেটে প্রকৃত শক্তি তার ব্যয়ের পরিমাণ নয়, বরং তা একটি জাতিকে কতদূর পর্যন্ত ভাবতে শেখায়, কতদূর পর্যন্ত ভাবতে শেখায়, কতদূর পর্যন্ত এগোতে সাহায্য করে তার মধ্যেই নিহিত। মাননীয় স্পিকার, আমার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার মরহুম পিতা জনাব শহীদ ওয়াহিদুল আলমকে চট্টগ্রাম 5 আসন থেকে বারবার মনোনয়ন প্রদান করেছিলেন। তিনি জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হয়ে এ মহান সংসদে। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিটে কনক্লুড করুন প্লিজ। 1 মিনিট। তিনি জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হয়ে মহান সংসদের হুইপ ও সংসদ সদস্য হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সততা দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। আমার মরহুম পিতার প্রতি দলের যে আস্থা ও বিশ্বাস ছিল, সেই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমার প্রতি সেই আস্থা রেখে আমাকে জনগণের অধিকার রক্ষা তাদের পাশে থেকে কাজ করার জন্য এই মহান সংসদের সদস্য হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, পিলখানার শহীদ, শাপলা চত্বরের আলেম ওলামা এবং 2024 সালের গণ অভ্যুত্থানের সকল শহীদদের। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম 5 সাধারণ মানুষ আজ কিছু সামাজিক ব্যাধির কারণে গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। মাদক সেবন, মাদক ব্যবসা, জুয়া এবং কিশোর। ধন্যবাদ মাননীয় সদস্য।